বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেল বং ক্রিক আড্ডাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কতগুলো ছোট ছোট টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি গতকাল হয়ে যাওয়া ভারত এবং অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম ম্যাচ, যেটা বৃষ্টিতে ভেস্তে গেছে। তো যেহেতু আমাদের সেকেন্ড টি-20ও বৃষ্টিতে ভেস্তে গেছিলো এবং ফিফথ টি-20 যেটা কালকে ব্রিসবেনে হলো সেটাও টি-20তে ভেস্তে গেছে। তো তিনটে ম্যাচ হয়েছে এই সিরিজে, তার মধ্যে ইন্ডিয়া 2-1 সিরিজে এগিয়ে ছিল। তো সেই জন্য সেইভাবেই সিরিজের ডিসাইডারও যেহেতু কোনো অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে, সেই জন্য পুরো সিরিজটা ইন্ডিয়া 2-1 জিতে গেছে। তো এবার আমরা আসি কালকের খেলা যতটুকু হয়েছে। ইন্ডিয়া 4.5 ওভারে 52 রানস করেছিল উইদাউট লুজিং এনি উইকেট। তো আর অভিষেক শর্মা 13 বলে 23 করেছে, নট আউট, একটা 4 একটা 6। আর শুভমান গিলের ব্যাট থেকে 6খানা ভালো ভালো বাউন্ডারি পাওয়া গেছে। 16 বলে 29 রানে নট আউট ছিল। এই গেল স্কোর কার্ড। এবারে এই সিরিজে টেক অ্যাওয়ে, আচ্ছা কালকের ম্যাচটায় একটা জিনিসে একটু হতাশ হলাম যে রিঙ্কু সিংকে কালকের ম্যাচটায় নেওয়া হলো, কিন্তু সে ওটাতে কোনো রকম ম্যাচ প্র্যাকটিস তো হলোই না। ব্যাটিং যেটা ওকে দেখে নেওয়ার একটা ইচ্ছা ছিল সেটা দেখা গেল না। এবার আসি এই সিরিজের টেক অ্যাওয়ে নিয়ে, কী কী জিনিস নিয়ে আমরা ফেরত যাচ্ছি। তো মূলত আমার মতে এই সিরিজের তিনটে জিনিস আমরা পেলাম। একটা হচ্ছে অক্ষর প্যাটেলের রিডিমশন অ্যাজ এ ডিপেন্ডেবল অলরাউন্ডার। এই সিরিজের গোটা সিরিজ জুড়ে যতটুকু যেভাবে চান্স পেয়েছে, কি ব্যাটিংয়ে কি বোলিংয়ে, নিজের ডিপেন্ডেবিলিটি প্রমাণ করেছে। ফোর্থ ম্যাচে যেটা ডিসাইডার বলা যায়, সেটাতে ম্যান অফ দ্য ম্যাচ ছিল, দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। আগেও বলেছি 16খানা ডট বল করেছে। তো এই একটা টেক অ্যাওয়ে অক্ষর প্যাটেল। আরেকটা টেক অ্যাওয়ে হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে একটা ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে, যেখানে চান্স পেয়েছে। সেই ম্যাচে অবশ্য বোলিং করানো হয়নি। আরেকটা ম্যাচে ব্যাটিংয়ে অতটা চান্স পায়নি, বোলিংয়ে 1 ওভার 2 বলে বোধহয় 3 রানে 3টে উইকেট পেয়েছে। তো ও মোটামুটি বুঝিয়ে দিয়েছে যে ওকে অ্যাজ অ্যান অলরাউন্ডার ওর উপরে ব্যাঙ্ক করা যায়। এই সিরিজের তৃতীয় টেক অ্যাওয়ে, যেটা আমার মতে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সি, যেটা নিয়ে আমি হয়তো ফোর্থ ম্যাচে আলোচনা করিনি। সেটা হচ্ছে ফোর্থ ম্যাচের যে ক্যাপ্টেন্সিটা করেছে সেটা দুর্দান্ত ক্যাপ্টেন্সি হয়েছে। যেমন প্রিমিয়ার বোলারদেরকে মিডল ওভার্সে আনা, এটা আমার মনে হয় একদম টপ নচ ডিসিশন ছিল। সেই সময় অস্ট্রেলিয়ার উইকেটগুলো একটার পর একটা করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ লক্ষ্যটা খুব একটা বড় ছিল না, মানে ইন্ডিয়ার হাতে ডিফেন্ড করার মতন টোটাল খুব একটা বেশি ছিল না। তো এখন দেখতে মনে হচ্ছে ইন্ডিয়া 48 রানে জিতেছে, কিন্তু সেই সময় 12 ওভার থেকে 17 ওভারের মধ্যে যে ফিফথ বোলারের কোটাও মনে রাখতে হবে আমাদের, কিন্তু ফিফথ বোলারের কোটাটাও ওকে পূরণ করতে হতো। কিন্তু সেটার দিকে না তাকিয়ে দলের প্রিমিয়াম বোলারগুলোকে, যেমন আর্শদীপকে আনা আসল টাইমে, পিক টাইমে, হ্যাঁ, বরুণ চক্রবর্তীকে আনা, এগুলো টপ নচ ডিসিশন হয়েছে লাস্টের দিকে না তাকিয়ে। তো লাস্টে যাই হোক 2 ওভার শিবম দুবেকে করানো হয়েছে। শিবম দুবে তার মধ্যে 2টো উইকেট তুলে নিয়েছে। শিবম দুবের বোলিং নিয়ে দেখতে গেলে শিবম দুবে কালকে মার খেয়েছে, কিন্তু বোলিং নিয়ে এখনও অতটা আশাবাদী হওয়া যাচ্ছে না। যদিও 2টো উইকেট পেয়েছে, বিশেষ করে টিম ডেভিডকে যেভাবে হঠাৎ করে বাউন্সার করে ওকে যে আউট করেছে, সেটা যথেষ্ট কমেন্ডেবল, ঠিক আছে, কিন্তু শিবম দুবেকে নিয়ে অতটা আশাবাদী হওয়া যাচ্ছে না। যাই হোক, যেটা বলছিলাম, যখন 12 থেকে 20 ওভার হচ্ছে, সেই সময় কিন্তু ইন্ডিয়ার ফিফথ বোলার কোটার 2খানা ওভার বাকি ছিল। তাও সূর্যা যেভাবে রিস্ক নিয়ে প্রিমিয়াম বোলারদের দিয়ে তখন ওভারগুলো করিয়েছে, এবং পরে মানে 17 থেকে 20 ওভারের মধ্যে যখন ওখানে ওই ফিফথ বোলারের কোটাটা রেখে দিয়েছে, সেটা যথেষ্ট কমেন্ডেবল। তো এটা মানে অস্ট্রেলিয়া করে মাঝে সাঝে কখনো কখনো, যে অ্যাটাক সেই সময় উইকেটটা তোলার চেষ্টা করেছে। তো আমার মনে হয় সেটাই ওই ম্যাচ জেতার একটা অনেকগুলো কারণের মধ্যে একটা। এবার আসি, যাই হোক, সিরিজ তো ইন্ডিয়া 2-1 জিতে গেল। তো আরও একটা বাইল্যাটারালস জিতলো অস্ট্রেলিয়া থেকে। এখনও ইন্ডিয়া এই নিয়ে পঞ্চম টি-20 সিরিজ, যেটা ইন্ডিয়া এখনও হারেনি। তো অস্ট্রেলিয়া এখন অব্দি ইন্ডিয়া একটাও টি-20 সিরিজ হারেনি, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। আচ্ছা, এবার আসি আরেকটা টপিক নিয়ে, যেটা হচ্ছে যে
2020 ওয়ার্ল্ড কাপের স্কেডিউল এখনও অ্যানাউন্স হয়নি, কিন্তু প্রাথমিক স্তরে কিছু কিছু ভেনিউস ফিক্স হয়ে গেছে, পুরো ভেনিউস অলমোস্ট ফিক্স। যেমন ইন্ডিয়াতে 5টা ভেনিউস হবে আর শ্রীলঙ্কাতে 3টে ভেনিউস আছে। তো শ্রীলঙ্কার 3টে ভেনিউসের মধ্যে কলম্বো আর ক্যান্ডি ফিক্সড, আরেকটা এখনও কথাবার্তা চলছে। তো যেহেতু কথাবার্তা চলছে আমি এইটা নিয়ে কোনো কথা বলবো না। আর ইন্ডিয়ায় 5টা ভেনিউস এখন অবধি ফিক্স হয়ে গেছে, সেটা হচ্ছে কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই আর আহমেদাবাদ। তো এখন অবধি যা কথা চলছে ফাইনাল হবে আহমেদাবাদে। আর টুর্নামেন্টের যে শিডিউল হয়েছে সেটা 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ অবধি টুর্নামেন্টটা এক্সপেক্টেড টাইম লাইন। তো আর হচ্ছে এরপরে নেক্সট উইকে মোটামুটি আমরা আশা করতে পারি যে শিডিউলটা চলে আসবে। তা আর ফরম্যাটটা হবে 20টা টিম খেলবে এবারে T20 ওয়ার্ল্ড কাপে। তাদেরকে 4টে গ্রুপে ভাগ করা হবে। তো প্রত্যেকটা গ্রুপে তার মানে কি প্রত্যেকটা গ্রুপে 5টা করে টিম আসছে। তো এই 5টা করে টিমের মধ্যে নিজেদের মধ্যে রাউন্ড রবিন লিগ খেলা হবে। তার মধ্যে টপ 2 যারা সিকিওর করবে, প্লেস সিকিওর করবে, তাদেরকে নিয়ে যাওয়া হবে। প্রত্যেকটা গ্রুপে টপ 2কে নিয়ে 8টা টিম হবে যারা সুপার 8-এ খেলবে। এবার সুপার 8-এ খেলা হবে, প্রত্যেকের মধ্যে আবার লিগ বেসিসে খেলা হবে। তো তাদের মধ্যে যারা টপ 4 টিম তারা সেমিফাইনালে উঠবে। তো এখন আরেকটা কথা, পাকিস্তান তাদের গ্রুপের সমস্ত ম্যাচ অ্যাজ এক্সপেক্টেড শ্রীলঙ্কাতে খেলবে। আর হ্যাঁ, এটাই হচ্ছে এই T20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আপডেট। আর আরেকটা আপডেট হচ্ছে অলিম্পিক্স 2028 যেটা এলএতে হবে, সেটা নিয়ে একটা আপডেট আসছে। সেই অলিম্পিক্সের এক্সপেক্টেড টাইম লাইন হচ্ছে 12 থেকে 29 জুলাই। তো এইখানে এখন হচ্ছে 6টা টিম এখন অবধি ঠিক হয়েছে। 6টা টিম নিয়ে টুর্নামেন্ট হবে এবং 6টা টিম নিয়ে যে টুর্নামেন্ট হবে তার কোয়ালিফিকেশন হবে প্রত্যেকটা মহাদেশের টপ র্যাঙ্ক টিম। যেমন এশিয়া কন্টিনেন্ট থেকে ইন্ডিয়া ডাইরেক্ট কোয়ালিফাই করবে, ওশেনিয়া কন্টিনেন্ট থেকে অস্ট্রেলিয়া ডাইরেক্টলি কোয়ালিফাই করছে, আফ্রিকা থেকে সাউথ আফ্রিকা ডাইরেক্টলি কোয়ালিফাই করছে এবং ইউরোপ থেকে ইংল্যান্ড ডাইরেক্টলি কোয়ালিফাই করছে। আর যেহেতু ইউএসএ হচ্ছে টুর্নামেন্টের আয়োজক, তাই জন্য তারাও ডাইরেক্টলি কোয়ালিফাই করছে। এবারে একটা দুটো কথা আছে, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ নিয়ে এখনও ওরা কি করবে জানা যায়নি। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ কোনো দেশ হিসেবে খেলে না, অনেকগুলো আইল্যান্ডস কান্ট্রি নিয়ে একসাথে করে। তো আশা করা যায় তারা তাদের মধ্যে একটা কোয়ালিফায়ার করবে, তাদের মধ্যে ওই কোয়ালিফায়ারের যে টপ র্যাঙ্ক টিম হবে তাদেরকে কোয়ালিফায়ারে পাঠানো হবে। এবার আর এশিয়া থেকে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান এরা কোয়ালিফায়ার খেলবে। এদের মধ্যে যে টপ টিম যাবে তারা কোয়ালিফাইং খেলবে। আর ইউরোপ থেকেও আছে কোয়ালিফায়ারে, যেমন স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এরা কোয়ালিফায়ার খেলবে। আর আরেকটা এটাতে সবথেকে দুঃখজনক হচ্ছে, যেহেতু ওশেনিয়া গ্রুপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড একসাথে আছে, তো যে নিউজিল্যান্ডকে কোয়ালিফায়ার খেলতে হবে। তো এবার এইখানের এই কোয়ালিফায়ারের টপ র্যাঙ্ক টিমগুলোর মধ্যে থেকে যে আরেকটা টুর্নামেন্ট হবে, সেই টুর্নামেন্ট যে জিতবে তারা কোয়ালিফাই করবে। তো এখানে পাকিস্তান, শ্রীলঙ্কা এদের যথেষ্ট চাপ কোয়ালিফাই করা। মোটামুটি আমরা এদের মধ্যে থেকে একটা টিমকে দেখতে পারবো যারা অলিম্পিকে কোয়ালিফাই করছে। এই হলো অলিম্পিকের আপডেট। এরপর বাংলাদেশ থেকে অনেকগুলো খবর আসছে, বিস্ফোরক তথ্য আসছে। আগের দিন আমরা আলোচনা করেছিলাম জাহানারা আলমের স্বীকারোক্তি নিয়ে, যেটা হচ্ছে যৌন হেনস্থা তাকে করা হয়েছিল। তো এখন আস্তে আস্তে বাংলাদেশের যত সাবেক মহিলা ক্রিকেটার আছে তারা আস্তে আস্তে মুখ খুলছে। যেমন গতকাল আমরা দেখেছি রুমানা আহমেদ কিন্তু সংবাদ মাধ্যমে মুখ খুলেছে, যেমন তাকে হেনস্থা করা নিয়ে, এবং টিমের মধ্যে যে টিমের সিলেক্টর ইন চিফ যিনি ছিলেন, যার এগেনস্টে ওঠা মঞ্জারুল ইসলাম, তার এগেনস্টে যে কথাগুলো জাহানারা বলেছে সেগুলো সে সাপোর্ট করেছে। যদিও তার বক্তব্য সে এগুলো চোখে দেখেনি, কিন্তু তার অভিজ্ঞতাও আমরা শুনেছি যে, এবং জাহানারা যেগুলো বলেছে যে উনি প্র্যাকটিসে এরকম যখন তখন এসে সবাইকে টাচ করতেন, করতেন, হ্যাঁ, এইগুলো সেও সমর্থন করেছে।
এবং কোনো মেয়ে অ্যাকচুয়ালি এগুলো যদি বলে না, তখন তার কথাটা একটু প্রথম আমাদের তার কথাটা বিশ্বাস করা উচিত। যাই হোক, আরেকটা কথা, যেটা মুর্শিদা খাতুন, বাংলাদেশের এক্স ক্রিকেটার, তো সেও বলেছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ, মানে খুব বিস্ফোরক তথ্য তার থেকে জানতে পেরেছি আমরা, যে আমরা জানি গত বছর বাংলাদেশ মেয়েদের ক্রিকেটে ম্যাচ ফিক্সিং সংক্রান্ত একটা অ্যালিগেশন এসেছিল, যে লতা মণ্ডল এবং ফারজানা হক পিঙ্কি, এই দুজনের কাছে ম্যাচ ছাড়ার জন্য ওদেরকে অফার দেওয়া হয়েছিল। ওরা সেটা আইসিসিকে জানায় এবং তার জন্য সুমাইয়া বলে একজন, সে আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যায় বাংলাদেশ ক্রিকেটে। কিন্তু কথাটা হলো, যখন তারা জানতে পেরেছিল, মানে এটা এখন বেরিয়ে আসছে, যে যখন তাদের কাছে ম্যাচ ফিক্সিংয়ের প্রপোজালটা তাদের কাছে দেওয়া হয়েছিল, তো স্বভাবতই তারা খুব আতঙ্কিত হয়ে গেছিল, বিব্রত হয়ে গেছিল। কিন্তু এর থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা, যে টিমের ক্যাপ্টেন্স, টিমের সাপোর্ট স্টাফ, যাদের উচিত ছিল এই ঘটনার পরে তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে সাহায্য করা, তো তারা সেটা না করে টিম ম্যানেজমেন্টকে ঘটনাটা চেপে যেতে অনুরোধ করা হয়েছিল। মানে টিম ম্যানেজমেন্ট না, সরি, মানে যাদের ক্ষেত্রে এই অফারটা দেওয়া হয়েছিল তাদেরকে বলা হয়েছিল যে তোরা চেপে যা, মানে সামহাও এরকম। তো এই ঘটনাটার একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং আরেকটা ঘটনা, যখন মনে করুন বাইরে যখন টিম যায়, যেটা ডেইলি অ্যালাওয়েন্সেস থাকে, তার মধ্যে মনে করুন খাওয়া দাওয়া, লাঞ্চ, ব্রেকফাস্ট, তো এটা একটা খুব বাজে একটা এসছে, যেটা হচ্ছে মনে করুন খেতে গিয়ে ওরা বলেছে, যেটা মনে করুন $45 খরচা হয়েছে, তো টিম ম্যানেজমেন্ট সেটা এরকম দেখাতো $60 খরচা হয়েছে। তো সেটা কোথা থেকে আসতো কেউ জানে না। তো এটাও একটা দুর্নীতি। তো এই দুর্নীতিগুলোর প্রত্যেকটা দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত। এটা হচ্ছে আগামী দিনে যারা খেলতে আসবে তাদের স্বার্থে। এই মানে পুরো ক্রীড়াঙ্গনে মানে খেলার পরিবেশটা না একটু মানে মুক্ত হওয়া উচিত। এই সমস্ত দুর্নীতি এগুলোর জায়গাটা কিন্তু খেলার জায়গা নয়। এখানে যদি এই খেলার মধ্যে যদি এগুলো ঢোকে, তাহলে কিন্তু প্লেয়াররা কখনোই ফ্রি মাইন্ডে খেলতে পারবে না। এই হলো বাংলাদেশ ক্রিকেটের আপডেট। তো দেখা যাক পরবর্তীকালে আমরা কি এক্সপেক্ট করি। যেরকম খবর আসবে আপনাদেরকে আমরা সেরকম জানিয়ে যাব। এই ঘটনাটার দিকে সবারই চোখ রয়েছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন। কোনো যদি মতামত থাকে, যদি কোনো কিছু বিষয়ে যদি কিছু কারোর বলার থাকে, একটু শেয়ার করে, একটু কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।